আরোহ চ্যাপ্টার আজকে আমাদের শুরু হলো। তো আরোহ অনুমানে প্রথম যেটা আসে সেটা যে বড় কোশ্চিন হবে না, এখানে যেগুলো হবে প্রত্যেকটাই হবে কি এমসিকিউ আর বেসিক, বড় কোশ্চিন নেই। তাহলে আগে আমরা বড় একটু ব্যাপারটা জেনে নিলে আরোহ অনুমান কাকে বলে, বৈশিষ্ট্য, এগুলো জেনে নিলে গেলে কি হবে, আমাদের ছোট কোশ্চিন সবগুলোই হয়ে যাবে। তো প্রথমে আমরা আসি আরোহ অনুমান কাকে বলে। এর আগেই আমরা জেনেছি অনুমানকে দুভাগ করা হয়, একটা কি যেন আরোহ অনুমান, একটা অবরোহ অনুমান। এতদিন আমরা যেগুলো পড়লাম সবগুলোই ছিল অবরোহ অনুমানের পাঠ। আজকে আমরা এসেছি আরোহ অনুমান। তো আরোহ অনুমানের তাহলে বাবা কে হলো অনুমান নাকি? তাহলে সংজ্ঞায় আমরা বলেছি যে কারো পরিচয় দিতে গিয়ে কি দিয়ে শুরু করতে হয়, বাবা দিয়ে। তো ওই জন্য সংজ্ঞা তাহলে কি দিয়ে শুরু হবে, যে অনুমানে কতিপয় বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে ও পরীক্ষণ করে এবং প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে কি করছে, আবার বলছি আমি, যে অনুমানে কি করছে, কিছু ঘটনা বা বস্তুকে প্রথমে কি করছে পর্যবেক্ষণ, তারপরে কি করছে পরীক্ষণ, আর কি করছে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে ওই শ্রেণীর অন্তর্গত সকল বস্তু বা ঘটনা সম্পর্কে একটি সার্বিক সংশ্লেষক বচন সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠা করা হয়, তাকে আরোহ অনুমান বলে। বুঝা গেল রে? বললাম যে অনুমানে কতিপয় বস্তু বা ঘটনাকে কি বলছি পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করছি, মানে নির্ভর করে কি করছি, যে শ্রেণীকে দেখছিলাম, ধর মানুষ শ্রেণীকে দেখছি, কটা বস্তু কাকে দেখেছি, কটা জিনিস কাকে দেখেছি, মানুষ। তাহলে ওই শ্রেণী বলতে কি মানুষ শ্রেণী। তো যত মানুষ আছে সব মানুষ সম্পর্কে যখন আমরা কি করি একটা সার্বিক সংশ্লেষক বচন সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠা করি, তখনই তাকে আরোহ অনুমান। কথা, যে অনুমানে কতিপয় বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে পরীক্ষণ করে এবং প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে ওই শ্রেণীর অন্তর্গত সকল বস্তু বা ঘটনা সম্পর্কে একটা সার্বিক সংশ্লেষক বচন সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠা করা হয়, তাকেই বলা হয় আরোহ। ধর আমরা কি যেন ভালো কয়েকটা ছেলেকে দেখলাম, দেখলাম মারপিট করতে, কয়েকটা ছেলেকে মারপিট করতে দেখলাম, দেখে সিদ্ধান্ত করলাম যে ভালুকার সব ছেলে মারপিট। তো এখানে দেখলাম কি দেখলাম কয়েকজনকে, কিন্তু সিদ্ধান্তটা করলাম কি এই ভালুকার যত ছেলে আছে সবার সম্পর্ক নাকি? তাহলে এটা কি অনুমান হলো, আরোহ হলো কথা। আর এই আরোহ অনুমানটা যে আমরা করছি কিসের উপর ভিত্তি করে করছি, কিসের উপর নির্ভর করে আরোহ অনুমানটার সিদ্ধান্তটা বানাচ্ছি, পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। এবার এই সংজ্ঞা থেকে আমরা কি কি কোশ্চিন পাবো। সংজ্ঞাতে প্রথমত তো সংজ্ঞা কাকে বলে ইম্পর্টেন্ট, কাকে বলে বললাম যে অনুমানে কতিপয় বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে ওই শ্রেণীর অন্তর্গত সকল বস্তু বা ঘটনা সম্পর্কে একটি সার্বিক সংশ্লেষক বচন সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠা করা হয়, তাকে আরোহ অনুমান বলে। প্রথম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন হবে আরোহ অনুমানের সিদ্ধান্তটি কি জাতীয় বচন। তাহলে আমরা সংজ্ঞাতেই পেলাম কি জাতীয় বচন, আরোহ অনুমানের সিদ্ধান্তটি সার্বিক সংশ্লেষক বচন।
সিদ্ধান্ত রূপে কাকে প্রতিষ্ঠা করছি? সার্বিক সংসদ। সার্বিকের আর এক নাম কি আমরা জানি? সামান্য। তাহলে সার্বিকের জায়গায় অপশন দিতে পারে সামান্য সংশ্লেষক বচন। তাহলে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো আরোহণ মানে সিদ্ধান্ত কি জাতীয় বচন? তখন আমরা উত্তরে কি বলবো? সামান্য বা সার্বিক সংশ্লেষক বচন। তারপরে কোশ্চেন হবে আরোহণ অনুমানের ভিত্তি কি, মানে কিসের উপর নির্ভর করে? ভিত্তি মানে কিসের উপর নির্ভর করে আমরা অনুমানটা তৈরি করি? কিসের উপর ভিত্তি করে করেছি আমরা সংজ্ঞায় দেখেছি? পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। তাহলে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি হলো আরোহণ অনুমানের ভিত্তি কয়টি ও কি কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কয়টি ভিত্তি পেলাম? 4টি। কি কি? পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। এবার তোকে বলবে এই ভিত্তিগুলোর ভিত্তিগুলো কি কি আছে দেখলাম? পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। এই ভিত্তিগুলোকে আবার দুটো পার্টে ভাগ করা হয়। পর্যবেক্ষণ আর পরীক্ষণকে বলা হয় বস্তুগত নীতি। পর্যবেক্ষণ আর পরীক্ষণকে কি বলা হয়? আরোহণ অনুমানের বস্তুগত নীতি। আর প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতিকে বলা হয় আকারগত নীতি। তাহলে বস্তু আরোহণ মানে বস্তুগত ভিত্তি কয়টি? 2টি। কি কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন বলবে যে আরোহণ মানে ভিত্তি কয়টি, তখন হলো 4টি। এবার আসি আমরা ভিত্তিগুলো কটা বলেছিলাম? 4টা নাকি? কোন কি? এবার প্রত্যেকটা ভিত্তির সংজ্ঞা ইম্পর্টেন্ট। হয়তো বলবে তোকে যে প্রকৃতির একরূপতা নীতি কি? আমরা ভিত্তি কটা পেয়েছিলাম? 4টা। পর্যবেক্ষণ, পরীক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি আর একটা কার্যকারণ নীতি। তো এবার কি কোশ্চেন দিবে বললাম? এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রকৃতির একরূপতা নীতি কি? বড় সোজা উত্তর যে প্রকৃতির একরূপতা নীতি হলো প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে। বুঝা গেল না? গেল না? প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, মানে একই রকম অবস্থায় প্রকৃতি একই রকম আচরণ করে। বুঝতে পারলাম? প্রকৃতির একটা অবস্থায় যে আচরণ করছে সেম অবস্থায় অন্য সময় একই রকম আচরণ করছে। এই জন্য কাকে বলে বললাম প্রকৃতির একরূপতা নীতি? প্রকৃতি সম অবস্থায় বা একই অবস্থায় একই আচরণ করে। ক্লিয়ার হলো? এবার কি আর একটা নীতি কি পেয়েছিলাম আমরা? কার্যকারণ নীতি। তো কোশ্চেন দেবে কার্যকারণ নীতি কি? তো কার্যকারণ নীতি হলো প্রতিটি কার্যেরই কারণ আছে। প্রতিটি কার্যেরই কারণ আছে। কারণ ছাড়া কখনোই কার্য ঘটে না। ক্লিয়ার? প্রতিটি কার্যেরই কারণ আছে, কারণ ছাড়া কখনোই কার্য ঘটে না। এবার পর্যবেক্ষণ, পরীক্ষণ সংজ্ঞা অত ইম্পর্টেন্ট নয়, তবে আমি বলে দিই পর্যবেক্ষণ কাকে বলে? যে বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো কিছুকে দেখায় হলো পর্যবেক্ষণ করা। ক্লিয়ার হলো না? হয়নি? এমনি দেখা নয়। ধর আমি একটা মেয়েকে দেখছি, তো এমনি সাধারণভাবে দেখা আলাদা জিনিস, এটা পর্যবেক্ষণ নয়। কিন্তু আমি মেয়েটার দিকে যদি এইরকম উদ্দেশ্য নিয়ে তাকাই যে আমার হয়তো ছেলের বউ খুঁজছি, তা আমি কি যখন দেখার ক্ষেত্রে কিভাবে দেখছি? ওকে বউ করার, ছেলের বউ করার জন্য দেখছি। তাহলে এখানে আমার কি একটা উদ্দেশ্য আছে? তো বিশেষ উদ্দেশ্য নিয়ে এইরকম কোনো কিছুকে দেখায় হলো পর্যবেক্ষণ করা। তাহলে পর্যবেক্ষণ করা কাকে বললাম? বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো কিছুকে দেখায় পর্যবেক্ষণ করা। ক্লিয়ার হলো? আর পরীক্ষণ কাকে বলে? কৃত্রিম উপায়ে কোনো কিছুকে পর্যবেক্ষণ করাই হলো পরীক্ষণ। কৃত্রিম উপায়ে পর্যবেক্ষণ করাই হলো পরীক্ষণ। তাহলে 4টা সংখ্যা মনে থাকলো আমার, 4টা ভিত্তি। এটা কি কি বললাম? কি ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম? প্রকৃতির একরূপতা নীতি কি? কি বললাম? প্রকৃতির একরূপতা নীতি প্রকৃতি সম অবস্থায়, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে। প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে। আর কি বললাম? কার্যকারণ নীতি কি? প্রতিটি কার্যেরই কারণ আছে। প্রতিটি কার্যেরই কারণ আছে।
বাকিটি ইম্পর্টেন্ট নয়, আর আমি বললাম না, হলো। আর আরোহণ মানে কি হয়, সামান্যীকরণ করা হয়। কি করা হয় বললাম, সামান্যীকরণ কি, এটা ইম্পর্টেন্ট কোশ্চিন। তো সামান্যীকরণ হলো বিশেষ বচন থেকে সামান্য বচনে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সামান্যীকরণ। আরোহণ মানে কি হচ্ছে, বিশেষ বচন থেকে আমরা কিসে আসছি, সামান্য বচনে। তো বিশেষ বচন থেকে সামান্য বচনে আসার যে প্রক্রিয়াটা, তাকে কি বলা হয়, সামান্যীকরণ। তাহলে সামান্যীকরণ কাকে বলে, বিশেষ বচন থেকে সামান্য বচনে উপনীত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় সামান্যীকরণ। ক্লিয়ার হয়েছে? আর কি হয়, আমরা আগেই দেখেছি যে আমরা প্রথম চ্যাপ্টারেই পড়েছি যে বচন কি হয়, সত্য মিথ্যা হয়, আর যুক্তি কি হয়, বৈধ অবৈধ হয়। যুক্তি সত্য মিথ্যা হয় না, যুক্তি ধর্ম কি, বৈধ অবৈধ। তো যুক্তি বা অনুমান আবার দুভাগ, একটা অবরোহ, আরোহণ। কোন অনুমান বা যুক্তি বৈধ অবৈধ হয়, অবরোহণ। কোন অনুমান বা যুক্তি বৈধ অবৈধ হয়, অবরোহণ। আরোহ অনুমান বৈধ অবৈধ হয়। আরোহ অনুমান কি হয়, আরোহ অনুমান সত্য মিথ্যা হয়। আরোহ অনুমান সত্য মিথ্যা হয়, হলো। তাহলে এখানে একটা কোশ্চিন হয় যে হয়তো বললো আরোহ অনুমান বৈধ অবৈধ হয় না কেন, বা আরোহ অনুমানকে কি বৈধ অবৈধ হতে পারে, তাহলে উত্তর হলো না। কোন অনুমান হতে পারে, অবরোহ অনুমান হতে পারে, অবরোহ অনুমান হতে পারে। কেন একটা যুক্তি বৈধ অবৈধ হলে কেন হয় আর কেন হয় না, এই যে আরো অবরোহ অনুমান কি বললাম, বৈধ অবৈধ হতে পারে বা হয়। কেন হয়, কারণ অবরোহ অনুমানের হেতু বাক্য ও সিদ্ধান্তের মধ্যে, অনুমানের দুটো পার্ট থাকে তো, বা যুক্তির দুটো পার্ট থাকে, কি কি, একটা যুক্তি বাক্য আর একটা সিদ্ধান্ত। আমরা এর আগে যুক্তির দুটো অংশ পড়েছি, একটা কি যুক্তি বাক্য আর একটা সিদ্ধান্ত। অবরোহণ মানে কি হয়, যুক্তি বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য বা প্রসক্তি, বা যার আর এক নাম হলো আবশ্যিক। তো অবরোহণ মানে যুক্তি বাক্য সিদ্ধান্তের মধ্যে কি থাকে, অনিবার্য বা আবশ্যিক বা প্রসক্তি সম্বন্ধ থাকে। তাই অবরোহ অনুমান বৈধ বা অবৈধ হতে পারে। কিন্তু আরোহ অনুমান বৈধ বা অবৈধ হয় না। কেন হয় না, কারণ আরোহ অনুমানের হেতু বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য বা প্রসক্তি সম্বন্ধ থাকে না। তাই আরোহ অনুমান বৈধ বা অবৈধ হতে পারে। বুঝা গেল? তাহলে এখানে 5-6টা কোশ্চিন আছে। যখন বললো কোন অনুমান বৈধ অবৈধ হয়, তাহলে উত্তর হলো অবরোহ অনুমান। কোন অনুমান হয় না, তো আরোহ অনুমান। তারপরে বললো আরোহ অনুমান কি বৈধ অবৈধ হতে পারে, তো উত্তর হলো পারে না। অবরোহ অনুমান পারে, তো পারে। অবরোহ অনুমান কেন বৈধ অবৈধ হয়, তাহলে উত্তর হলো যুক্তিবাক্য, অবরোহ অনুমানে যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য বা প্রসক্তি সম্বন্ধ থাকে বলে অবরোহ অনুমান বৈধ অবৈধ হয়। তারপরে বললো তোকে অবরোহ অনুমানের হেতু বাক্য সিদ্ধান্তের মধ্যে কোন সম্বন্ধ থাকে, তাহলে আবশ্যিক বা অনিবার্য বা প্রসক্তি